Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। আগের ক্লাসে আমাদের এই এমসিকিউ হয়ে গেছিল, মহাজন পদের এমসিকিউ আমাদের হয়ে গেছিল। আজকে আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের উত্থান। ওকে, মডার্ন এম্পায়ার আজকে আমাদের নতুন টপিক। ওকে, সবাই খাতা বের করো, হেডিং করো মৌর্য সাম্রাজ্য। ওকে, দেখো, মৌর্য সাম্রাজ্যের উত্থানের পিছনে আমাদের কিছু কজ আমরা দেখতে পাই। ওকে, কজের মধ্যে দেখো কিছু কিছু জিনিস পড়ে। আমরা যেমন একটু আগেই পড়লাম মহাজনপদ পড়েছিলাম। মহাজনপদ পড়ার সময় আমরা দেখেছিলাম যে সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল মগধ। ওকে, রাজগৃহতে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী মহাজনপদ, এবং সেই মগধে প্রথমে হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, এবং তারপরে নন্দ বংশের রাজত্ব আমরা দেখতে পেলাম। সে নন্দ বংশের মধ্যে মহাপদ্ম নন্দ এবং শেষ রাজা ধননন্দ সম্পর্কে আমরা জেনেছি। ধননন্দের সময় গ্রিকবীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, কিন্তু ধননন্দর বিশাল সেনাবাহিনী কারণে এবং বিভিন্ন অন্যান্য কারণের জন্য আলেকজান্ডার ভারত ছেড়ে পুনরায় ফিরে গিয়েছিল ম্যাসিডোনিয়াতে। যাওয়ার সময় ব্যাবিলনে তার মৃত্যু হয়েছিল, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এবার আমরা জানি যে মগধরাজ এই ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসে। ওকে, পাটলিপুত্রতে বসে। তো সেখান থেকে আমাদের মৌর্য সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল। বলা আছে দেখো যে এর আগে যেসব রাজারা রাজত্ব করে গেছিল তারা যে কোনো একটা জায়গা বা প্রভিন্স বেসিসে রাজত্ব করে গেছে। মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে প্রথম ছিল একটা সাম্রাজ্য যেটা প্রায় সমগ্র ভারতব্যাপী না হলেও ভারতের একটা বিস্তৃত অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল। ওকে, এই কারণে মগধের যে সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এবার দেখো, এই সম্পর্কে মৌর্য যুগের সম্পর্কে আমরা বিভিন্ন ঐতিহাসিক উপাদান পেয়ে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য, সবাই লিখে রাখো, যে মৌর্য সাম্রাজ্যের উল্লেখযোগ্য উপাদান। মৌর্য সাম্রাজ্যের উল্লেখযোগ্য উপাদান, 1 নাম্বার লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, পতঞ্জলির মহাভাষ্য এবং মেগাস্তিনিসের ইন্ডিকা। ওকে, এইগুলো লিখে নাও। এইগুলো থেকে কার রাইটার কে, এগুলো পরীক্ষায় এসে থাকে। হয়েছে? হলে বলবে, লেখা হলে বলবে। হ্যাঁ স্যার। এবার দেখো, এছাড়া আমরা বিভিন্ন আরো কিছু সোর্স থেকে আমরা জানতে পারি। তার মধ্যে অশোকের বিভিন্ন শিলালিপি থেকেও আমরা জানতে পারি। তার মধ্যে অশোকের বিখ্যাত কলিঙ্গ অনুশাসন, যেটা কলিঙ্গ রক এডিক্ট। এছাড়া রাজগৃহের বরাবর গুহলেখ, যে বরাবর কেভ ইনস্ক্রিপশন। ওকে, ভালো করে স্পেলিং সহ লিখে রাখো। এই গুরুত্বটা আছে, বরাবর কেভ ইনস্ক্রিপশন একটা গুরুত্ব আছে, এই কারণে এটা মনে রাখতে হয়। কলিঙ্গ অনুশাসন, পাশে কলিঙ্গ রক এডিক্ট, আর রাজগৃহের বরাবর গুহালেখ। বরাবর
কেভ ইনস্ক্রিপশন, এই দুটো লেখো। হয়েছে? এই দুটো লেখা হলে বলবে, বাকিগুলো লেখার দরকার নেই, এই দুটোই লেখো। হয়েছে স্যার। Okay. এবার দেখো, এর মধ্যে একটা বিখ্যাত বই যেটা আমি বললাম, মুদ্রা রাক্ষস। ওকে, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি একটু আগেই বললাম যে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস একটা গুরুত্বপূর্ণ বই, এই সম্পর্কে বললাম। এখানে লিখে রাখো, মুদ্রা রাক্ষস বইটি সংস্কৃত ভাষায় লেখা। মুদ্রা রাক্ষস বইটি সংস্কৃত ভাষায় লেখা। মুদ্রা রাক্ষস বইটি সংস্কৃত ভাষায় লেখা। এবং এই বই থেকে জানা যায়, এই বইয়ের বিষয়বস্তু জানা যায়, ধননন্দকে কিভাবে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছেন। এই বই থেকে জানা যায় কিভাবে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিলেন। বললে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, মৌর্য সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য শাসক সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, প্রথমে হেডিং করো চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথমে হেডিং করো চন্দ্রগুপ্ত মৌর্য, 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, 324 বিসি থেকে 300 বিসি। 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের টাইম পিরিয়ড 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, এই সময় কি হয়েছিল, এখানে একটা জিনিস বলা আছে, দেখো যে চাণক্য নামক ব্রাহ্মণের সহায়তায় 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিল। তাহলে চন্দ্রগুপ্ত, দেখো আমরা আগে মহাজন পদে পড়েছিলাম যে কেন সবচেয়ে শক্তিশালী মগধ ছিল। তার কারণ মগধের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা ছিল, এবং মগধের যে রাজগৃহ ছিল, যে মানে যে হচ্ছে তোমার রাজ রাজ মানে রাজত্ব যে দরবার ছিল, বা হচ্ছে তোমাদের যে সাম্রাজ্যটা ছিল, সেটা মানে খুব সিকিউর ছিল। এই জন্য কিন্তু সহজে কেউ সেখানে প্রবেশ করতে পারতো না। কিন্তু এই কৌটিল্য ছিলেন, কৌটিল্যর সঙ্গে এই ধননন্দের সম্পর্ক খারাপ হয়েছিল, কারণ এই কৌটিল্যকে ধননন্দ অপমানিত করে মগধ থেকে বের করে দিয়েছিলেন। ওকে, এই কারণে কৌটিল্য কি করেছিল, তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য
চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিলেন যাতে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করতে পারে। অর্থাৎ মানে মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বের চেয়ে এক্ষেত্রে কিন্তু কৌটিল্যের কৃতিত্ব অনেক বেশি ছিল। ওকে, সেই জন্য এটা বলা হয় যে কৌটিল্যের সহায়তা ছাড়া কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কখনোই সিংহাসনে বসতে পারতো না। চন্দ্রগুপ্ত মৌর্য টাইম পিরিয়ডটা লিখেছো, তারপর ওখানে লেখো যে পুরাণে পুরাণে চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র বলা হয়েছে। পুরাণে চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র বলা হয়েছে। পুরাণে চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র বলা হয়েছে। আর বৌদ্ধ গ্রন্থ বৌদ্ধ গ্রন্থ মহাপরিনির্বাণে চন্দ্রগুপ্তকে ক্ষত্রিয় বলা হয়েছে। পরীক্ষা এটা এসে থাকে পুরাণ অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলা হয়েছে আর বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পুরাণ অনুযায়ী বিষ্ণু পুরাণ অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র বলা হয়েছে। বৌদ্ধ ধর্ম মহাপরিনির্বাণ অনুসারে তাকে ক্ষত্রিয় বলা হয়েছে। আর মুদ্রা রাক্ষস অনুযায়ী বিশাল দত্তের যে মুদ্রা রাক্ষস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষল বা কুলহীন বলা হয়েছে। এই তিনটে পয়েন্ট লিখবে। পুরাণে তাকে শূদ্র বলা হয়েছে, মহাপরিনির্বাণে তাকে ক্ষত্রিয় বলা হয়েছে, আর মুদ্রা রাক্ষসে তাকে বৃষল বা কুলহীন বলা হয়েছে। বলে বলবে। হয়েছে স্যার। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এবার দেখো সিংহাসনে বসার পরে এক্ষেত্রে দেখো যদি বলে কোন ক্ষত্রিয়, তাহলে মরীয় নামক ক্ষত্রিয় তাকে বলা হয়ে থাকে বিভিন্ন সময়ে। কিছু কিছু জায়গায় তাকে মুরার সন্তানও বলা হয়ে থাকে। ওকে, জাস্ট লিখে রাখো শূদ্রের পাশে মুরার সন্তান, যেখানে শূদ্র লিখেছো পাশে মুরা, তার মাতার নাম বলা হয় মুরার সন্তান। আর যেখানে ক্ষত্রিয় লিখেছো তার পাশে মরীয় ক্ষত্রিয় লিখে রাখো, মরীয়। জাস্ট এই দুটো পয়েন্ট ছোট্ট করে অ্যাড করে দাও, মুরার সন্তান আর মরীয়। ওকে, এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসার পরে যখন আলেকজান্ডার ভারত থেকে যখন চলে গিয়েছিলেন, তখন আলেকজান্ডার ভারতের যেসব অঞ্চল দখল করেছিলেন যেসব অঞ্চল দখল করেছিলেন সেই সব অঞ্চলে তিনি কি করেছিলেন, বিভিন্ন প্রশাসককে নিযুক্ত করে গিয়েছিলেন। বিভিন্ন প্রশাসককে তিনি নিযুক্ত করে যান। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে গ্রিক প্রশাসক গুরুত্বপূর্ণ ছিলেন সেলুকাস বলে। ওকে, আমি একটু পরে দেখাচ্ছি চন্দ্রগুপ্ত সিংহাসনে বসে আলেকজান্ডার নিযুক্ত গ্রিক প্রশাসককে হত্যা করে ভারতে গ্রিক শক্তির অবসান ঘটিয়েছিল। ওকে, এছাড়া তিনি কি করেছিলেন, গ্রিক সেনাপতি ইউথিওমাসকে পলায়ন করে গ্রিক সীমান্তে ভারতে উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক শাসনের অবসান ঘটান। অর্থাৎ যারা গ্রিক রিপ্রেজেন্টেটিভ ভারতে ছিল তাদেরকে চন্দ্রগুপ্ত মৌর্য হত্যা করে এবং বেশিরভাগকে ভারত থেকে বিতাড়িত করে। এবং এই কারণে তাদের মধ্যে মানে আলেকজান্ডারের যে সেনাপতি ছিল, আলেকজান্ডারের সেনাপতি এবং ব্যাবিলনের রাজা ছিল সেলুকাস। আমরা জানি যে ব্যাবিলনে এসে চন্দ্রগুপ্ত মৌর্য আমাদের আলেকজান্ডার সেখানে বসবাস করতেন। এই জন্য আলেকজান্ডারের সেনাপতি ছিলেন ব্যাবিলনের রাজা সেলুকাস। লেখো
আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের রাজা সেলুকাসকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন। আলেকজান্ডারের সেনাপতি তাকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন। চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে কাবুল, কান্দাহার এবং মরকান অঞ্চল দখল করেন। কাবুল, কান্দাহার এবং মারকান অঞ্চল মানে যে মারকান উপকূল হয়ে থাকে সেই মারকান উপকূল দখল করেন চন্দ্রগুপ্ত মৌর্য। হলে বলবে। হয়েছে স্যার। ওকে, এবার দেখো দখল করার পর তিনি এবার সেখানে সেলুকাস কি হলো, সেখানে পরাজিত হলো এবং সেলুকাস সেখানে পরাজিত হওয়ার সাথে সাথে কি করলেন, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বৈবাহিক মৈত্রী স্থাপন করলেন। বৈবাহিক মৈত্রী স্থাপন করলেন এবং তিনি তার কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিলেন এবং তার গ্রিক দূত মেগাসথিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠালেন পাটলিপুত্র নগরীতে। ওকে, এখানে লিখে রাখো যে কাবুল কান্দার দখল করার পর যে সেলুকাসের কন্যা সেলুকাসের কন্যা হেলেনের সাথে সেলুকাসের কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্তের বৈবাহিক মৈত্রী স্থাপিত হয়। সেলুকাসের কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহের মাধ্যমে সেলুকাসের কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহের ফলে বৈবাহিক মৈত্রী স্থাপিত হয় এবং মেগাসথিনিসকে এবং গ্রিক দূত মেগাসথিনিসকে পাটলিপুত্রতে গ্রিক দূত মেগাসথিনিসকে পাটলিপুত্রতে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠানো হয়। হয়েছে স্যার। ওকে, এবার দেখো লেখো মেগাসথিনিসের লেখা ইন্ডিকা বই থেকে আমরা পাটলিপুত্র নগরীর মেগাসথিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা পাটলিপুত্র নগরীর সম্পর্কে জানতে পারি। মেগাসথিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা পাটলিপুত্র নগরী সম্পর্কে জানতে পারি। মেগাসথিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা পাটলিপুত্র নগরী সম্পর্কে জানতে পারি। নেক্সট লেখো
শক শাসক শক রাজা রুদ্রদামনের শক রাজা রুদ্রদামনের জুনাগড় লেখ থেকে শক রাজা রুদ্রদামনের জুনাগড় লেখ থেকে আমরা জানতে পারি শক শাসক রুদ্রদামনের লেখা জুনাগড় লেখ বা জুনাগড় প্রশস্তি থেকে আমরা জানতে পারি সৌরাষ্ট্র চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যভুক্ত ছিল। সৌরাষ্ট্র যেটা গুজরাটের সৌরাষ্ট্র, সৌরাষ্ট্র চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যভুক্ত ছিল। সৌরাষ্ট্র চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যভুক্ত ছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটে সুদর্শন লেক নির্মাণ করেছিলেন। এই জুনাগড় লেখ থেকেই আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটের জুনাগড়ে সুদর্শন লেক নির্মাণ করেছিলেন, যেটা পরবর্তীকালে শক শাসক রুদ্রদামন এটাকে সংস্কার করেছিলেন। শক শাসক রুদ্রদমনের লেখা জুনাগড় লেখ থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন লেক নির্মাণ করেছিলেন। হয়েছে স্যার। এবার লেখো চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের দীক্ষিত ছিলেন বা জৈন ধর্মাবলম্বী ছিলেন। এটা আমরা অলরেডি জানি যে শ্রবণের মহীশূরের শ্রবণ গোলাতে তিনি সাল্লেখানা বা স্লো স্টারভেশনের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। এটা আমাদের অলরেডি জানা রয়েছে। এখানে যদি লিখতে চাও লিখতে পারো, না লিখতে চাইলে নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু এখানে লিখে দাও চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে অবলম্বী ছিলেন বা জৈন ধর্মে দীক্ষিত ছিলেন। এখানে লাস্ট লিখবে যে ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী, ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী তাকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলেছেন। এটা পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, কোন ঐতিহাসিক তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলেছেন। হয়েছে? হয়েছে স্যার। এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর পেছনে বড় অবদান ছিল চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের। সবাই একটু লিখবে, এখানে হেডিং করবে চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত। চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত। কৌটিল্য বা চাণক্য তার উপাধি ছিল, অরিজিনাল নাম ছিল বিষ্ণুগুপ্ত। চাণক্য লিখে লেখো, প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত, প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত। ওকে, লেখো তিনি তক্ষশিলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি তক্ষশিলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে
তিনি অধ্যক্ষ ছিলেন বা শিক্ষকতা করতেন। এখানে লেখা আছে তিনি তক্ষশিলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন। ওকে, তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। যেমন মারাঠাদের ম্যাকিয়াভেলি কাকে বলা হতো? নানা ফড়নবিস। নানা ফড়নবিসকে মারাঠাদের ম্যাকিয়াভেলি বলা হতো। এরকম চাণক্য কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। লিখেছো? দেখো, তার লেখা বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র। তার লেখা বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র এবং আরেকটা জুড়ে দাও, চাণক্য নীতি। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি। হয়েছে? হয়েছে? এবার দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস, 1905, 1909 এবং 1915 এই তিনটা বছর কি হয়েছিল? প্রথম এই তিনটা পয়েন্ট লিখবে। 1905 দিয়ে লিখবে যে অর্থশাস্ত্র বইটির পাণ্ডুলিপি প্রথমবার আবিষ্কার করেন অধ্যাপক শ্যাম শাস্ত্রী। অধ্যাপক রুদ্রপত্ন শ্যাম শাস্ত্রী প্রথম এর পাণ্ডুলিপি উদ্ধার করেন। 1909 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত ভাষায় প্রথম বইটিকে প্রকাশ করেন। এরপর 1915 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজি ভাষায় রয়্যাল প্রেস অব লন্ডন থেকে ইংরেজি ভাষায় প্রথম এটা প্রকাশিত হয়। ওকে, তিনটে পয়েন্ট ভালো করে লিখে নাও। 1905 সালে পাণ্ডুলিপি আবিষ্কার করেন শ্যাম শাস্ত্রী। 1909 সালে সংস্কৃত ভাষায় প্রকাশ করেন শ্যাম শাস্ত্রী। আর প্রথম ইংরেজি ভাষায় প্রকাশ হয় রয়্যাল প্রেস অব লন্ডন থেকে 1915 খ্রিস্টাব্দে। স্যার এটা কোন বইয়ের পাণ্ডুলিপি? অর্থশাস্ত্রের? অর্থশাস্ত্র, অবশ্যই অর্থশাস্ত্র। চাণক্য নীতিটা সেভাবে বই বলা হয় না, বই বলা হয় কিন্তু অতটা ইম্পর্টেন্স নয়। অর্থশাস্ত্র বইটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট বা খুবই হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, এই জন্য অর্থশাস্ত্র বইটির কথা বলা হয়েছে। এই পয়েন্ট তিনটে লেখো। বলে বলবে। হয়েছে স্যার। এবার দেখো, দেখো কৌটিল্যের অর্থশাস্ত্রে তিন ধরনের রাজস্বের কথা বলা আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে তিন ধরনের রাজস্বের কথা বলা আছে। তিনটে রাজস্ব লেখো। ফার্স্ট লেখো সীতা, সেকেন্ড হচ্ছে ভাগ, থার্ড হচ্ছে বলি। ফার্স্ট হচ্ছে সীতা, সেকেন্ড হচ্ছে ভাগ আর থার্ড হচ্ছে বলি।
এই তিনটে কি? সীতা বলেছিলাম রাজার খাস জমি থেকে যে কর আদায়কৃত হয়, আদায় করা হয়, তাকে হচ্ছে সীতা বলা হয়। রাজার খাস জমি মানে যার মালিকানা, যেসব জমির মালিকানা রাজা নিজে রয়েছেন, সেটা হচ্ছে সীতা বলা হয়। ভাগ মানে প্রজারা ব্যক্তিগত তাদের যে জমি রয়েছে সেখান থেকে ট্যাক্স দিতে হতো, সেটাকে ভাগ বলা হতো। আর বলি ছিল বাধ্যতামূলক কর, যেটা আদি বৈদিক যুগে যেটা ঐচ্ছিক কর ছিল, পরবর্তী বৈদিক যুগ থেকে সেটা বাধ্যতামূলক কর চালু করা হয়। ওকে, লেখা হয়েছে অর্থশাস্ত্রে 3 ধরনের রাজস্বের কথা বলা হয়েছে: সীতা, ভাগ এবং বলি। দেন সবার। হ্যাঁ স্যার। ওকে, এবার হেডিং করো বিন্দুসার। 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। এবার হেডিং করো বিন্দুসার, 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ বিন্দুসার। 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ বিন্দুসার। 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ বিন্দুসার। দেখো, বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। দেখো, তার উপাধি ছিল অমিত্র ঘাত। বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত। বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত। বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত। বিন্দুসার সিংহাসনে, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র সিংহাসনে বসে তিনি কি করলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্য রয়েছে সেটাকে বহু দূর পর্যন্ত বিস্তৃত করলেন। মানে পূর্ব দিকে বঙ্গোপসাগর থেকে পশ্চিম দিকে আরব সাগরের মধ্যবর্তী বিস্তৃত অঞ্চল কিন্তু বিন্দুসার দখল করেছিলেন, এবং তিনি বহু জায়গা যুদ্ধের মাধ্যমে দখল করেছিলেন বিন্দুসার। মানে তিনি, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ভারতের কিছু পোর্শন দখল করেছিলেন, এবং বিন্দুসার কিন্তু সেখান থেকে মধ্য ভারতেরও হিউজ পোর্শন তিনি কিন্তু দখল করেছিলেন। ওকে, দেখো বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত। খুব ইম্পর্টেন্ট, দেখো বিন্দুসার আজীবক ধর্মের অনুগামী ছিলেন। বিন্দুসার আজীবক ধর্মের অনুগামী ছিলেন। আজীবক ধর্ম আমি বলেছিলাম যে প্রতিবাদী ধর্মের মধ্যে আজীবক ধর্ম একটা ধর্ম ছিল। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মতো আজীবক একটা ধর্ম ছিল। আজীবক ধর্মের অনুগামী ছিলেন এবং বরাবর গুহা তিনি আজীবকদের উদ্দেশ্যে দান করেছিলেন। একটু আগেই বলেছিলাম, দেখো বরাবর গুহার কথা একটা আমি লিখেছিলাম একটু আগে। বরাবর গুহা একটা স্ক্রিপ্ট পাওয়া গেছিল। কি স্ক্রিপ্ট? খাতায় লিখেছো? বরাবর গুহায় বরাবর গুহা বরাবর ইনস্ক্রিপশন যেটা লেখা হয়েছে, ফার্স্ট পেজে ফার্স্ট লাইনে লিখিয়েছিলাম বরাবর ইনস্ক্রিপশন। লেখা আছে তো সুপ্রিত? লেখা আছে। ওই বরাবর গুহার যে ইনস্ক্রিপশন, এইটাই বিন্দুসারের সময়ে তিনি এই আজীবকদের যে উদ্দেশ্যে দান করেছিলেন। এই কারণে এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে বরাবর গুহা আজীবকদের উদ্দেশ্যে দান করেছিলেন কোন মৌর্য সম্রাট? ওকে, তখন হবে বিন্দুসার, কারণ বিন্দুসার আজীবক ধর্মের অনুগামী ছিলেন। সবাই লিখেছো? বিন্দুসার অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন, তিনি জৈন ধর্মের অনুগামী ছিলেন, এবং বরাবর গুহা তিনি আজীবকদের উদ্দেশ্যে দান করেছিলেন। ডান, সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো তার সময়ে, তার বিন্দুসারের সময়ে সিরিয়ার সম্রাট অ্যান্টিওকাস ওয়ানের দূত ডেইমেকাস আর ডাইনোসিয়াস বিন্দুসারের দরবারে এসেছিলেন। ওকে, রাজার নাম লিখে রাখো। সিরিয়ার সম্রাট অ্যান্টিওকাস ওয়ানের দুজন দূত ছিল, ডাইমেকাস আর ডাইনোসিয়াস বিন্দুসারের দরবারে এসেছিলেন। পরীক্ষায় এসে থাকে কোন মৌর্য সম্রাটের সময়ে সিরিয়া থেকে দূত ভারতে এসেছিল, এটা বলতে হবে বিন্দুসার। ওকে, সিরিয়ার সম্রাট প্রথম অ্যান্টিওকাস ওয়ানের দূত হিসেবে ভারতে এসেছিলেন ডেইমেকাস আর ডাইনোসিয়াস।
ওকে, অমিত্র ঘাত, দেখো ঐতিহাসিক স্ট্র্যাবো তাকে অমিত্র কোটাস উপাধি দিয়েছিলেন। অমিত্র ঘাত বা অমিত্র কোটাস উপাধি তাকে ঐতিহাসিক স্ট্র্যাবো দিয়েছিলেন। এই অমিত্র ঘাত শব্দের অর্থ হলো শত্রু নিধনকারী। অমিত্র ঘাত শব্দের অর্থ হলো শত্রু নিধনকারী। অমিত্র ঘাত শব্দের অর্থ হলো শত্রু নিধনকারী। অমিত্রঘাত শব্দের অর্থ হলো শত্রু নিধনকারী। হয়েছে? অমিত্রঘাত শব্দের অর্থ হলো শত্রু নিধনকারী। ঐতিহাসিক স্ট্র্যাবো তাকে অমিত্র কোট্টাস বা অমিত্রঘাত উপাধি দিয়েছিলেন। ঐতিহাসিক স্ট্র্যাবো তাকে অমিত্র কোট্টাস বা অমিত্রঘাত উপাধি দিয়েছিলেন। হলে বলবে। ওকে, এবার দেখো চন্দ্রগুপ্ত বিন্দুসার যখন জীবিত দশায় ছিলেন তখন কি হয়েছিল, চাণক্য কিন্তু তারও মন্ত্রী ছিলেন। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ও চাণক্য ছিলেন তার মন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর বিন্দুসারের সময়ও কিন্তু চাণক্য বা কৌটিল্যই তার মন্ত্রী ছিলেন। ওকে, তাহলে দুটোর মধ্যে মন্ত্রী কে ছিলেন যদি বলে, বিন্দুসারের মন্ত্রী বললেও চাণক্য হবে, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী বললেও কিন্তু চাণক্যই হবে। বিন্দুসারের রাজত্বের শেষের দিকে কি হয়েছিল, তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিয়েছিল। দেখো বলা হয় যে বিন্দুসারের প্রচুর 100 জন পুত্র ছিল। যেমন যুদ্ধ দুর্যোধনের আমাদের হচ্ছে কি বলে ওই যে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র, ভেরি গুড। ধৃতরাষ্ট্রের যেমন বলা হয় 100টা পুত্র ছিল, সেরকম বলা হয় যে তোমার এই বিন্দুসারেরও 100 জন পুত্র ছিল। কারণ কি, বিন্দুসার দেখো বহু রাজ্য তিনি জয় করেছিলেন এবং বলা হয় তিনি যেই রাজ্যেই জয় করতেন সেই জায়গায় তিনি বিয়ে করতেন, বিয়ে করে সেখানে একটা করে ছেলে করে দিয়ে চলে যেতেন। ঠিক আছে, এই জন্য বলা হয় তিনি বহু রাজ্য তিনি দখল করেছিলেন এবং যেই জায়গায় তিনি দখল করতেন সেই জায়গায় তিনি যেহেতু বিয়ে করলেন এবং সেখানে একটা ছেলে করলেন এবং সেই ছেলে বড় হয়ে সেই জায়গারই রাজা বা হয়ে থাকবে, এইভাবে কিন্তু তিনি প্রত্যেকটা রাজ্য জয় করতেন। ঠিক আছে, এই জন্য কি হলো, এই সময় তক্ষশিলা থেকে শুরু করে প্রচুর জায়গা এরকম ভাবে তিনি দখল করেছিলেন। এবার তক্ষশিলার এইরকম একটা জায়গায় তক্ষশিলাতে বিদ্রোহ দেখা দিয়েছিল। ওকে, সেই বিদ্রোহ দেখার সময় তক্ষশিলায় যে রাজা, তক্ষশিলায় তোমার বিন্দুসারের সবচেয়ে বড় ছেলে ছিল সুসেন নামে। ওকে, আমি একটু পরে নামগুলো দেখাবো। সুসেন নামে তার সবচেয়ে বড় ছেলে ছিল, যিনি তক্ষশিলাতে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। গভর্নর মানে তার ছেলেই ছিলেন, কিন্তু সে সেই জায়গাতে ট্যাক্স কালেকশন করত। ওকে, তো তক্ষশিলায় এই সুসেন কি করেছিল, তক্ষশিলায় বিদ্রোহ দমন করতে পারেননি, এই জন্য অশোককে পাঠানো হয়েছিল সেই বিদ্রোহ দমন করার জন্য। অশোক সেখানে বিদ্রোহ দমন করার ফলে বিন্দুসার অশোকের সুনজরে আসে এবং বিন্দুসার অশোককে পরবর্তী মৌর্য সম্রাট ঘোষিত করেন। ওকে, মাথায় রাখবে যে অশোক কিন্তু বড় ছেলে ছিল না, বড় ছেলে ছিল তক্ষশিলার সুসেন, এবং কিন্তু তক্ষশিলার বিদ্রোহ দমন করার কারণে বিন্দুসার অশোককে পরবর্তী মৌর্য সম্রাট হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন। এবং 273 খ্রিস্টাব্দে বিন্দুসারের মৃত্যুর পরে অশোক সিংহাসন আরোহণ করেন। ওকে, দেখো নেক্সট হেডিং করো অশোক 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। 273 থেকে 232, 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। 273 থেকে 232 বিসি, 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। দেখো হেডিংয়ে লেখো
মৌর্য বংশের পয়েন্ট লেখো, ফার্স্ট পয়েন্ট লেখো, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। নেক্সট লেখো 273 খ্রিস্টপূর্বাব্দে 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করলেও তার রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। 273 খ্রিস্টপূর্বাব্দে তার সিংহাসন আরোহণ করলেও তার রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে, 269 BC। তার মানে কত বছর পর? 4 বছর। 4 বছর পর হলো, তাই তো? তাহলে 4 বছর ধরে অশোক কি করেছিল? কলিঙ্গ যুদ্ধ। তাই কি? কলিঙ্গ যুদ্ধের টাইম পিরিয়ড কত সুপ্রিত? 72 খ্রিস্টপূর্ব। 72 কি? কলিঙ্গ যুদ্ধ কি 272? একটু ভালো করে দেখবে তো, কলিঙ্গ যুদ্ধ 261 আছে, 261 আছে, 261 আছে কলিঙ্গ যুদ্ধ। মানে এখানে বসার পরে প্রায় বহুদিন পরে। ওকে, কলিঙ্গ যুদ্ধের সাল তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কোথায় গেল? এখানে আছে, পরে আছে এখানে, এই যে 261, 261। কলিঙ্গ যুদ্ধ কিন্তু 261 পরে, অনেক পরে, বসার 8 বছর পরে। তাহলে এই 4 বছরে কলিঙ্গ যুদ্ধের পরে কি হয়েছিল? 4 বছর 273 তো সিংহাসনে বসলো। দেখো এখানে বলা হয়েছে যে অশোক এই 4 বছরে তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। ওকে, এটাই বলা আছে পুরাণে। অশোক, বিভিন্ন বইয়ে লেখা আছে যে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। ওকে, এই জন্য দেখো এটা লেখা রয়েছে, দেখো দিব্যবদান এবং মহাবংশ, দুটো বৌদ্ধ গ্রন্থ লিখে রাখো। দিব্যবদান এবং মহাবংশ অনুসারে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। দিব্যবদান এবং মহাবংশ অনুসারে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এই কারণে অশোককে চণ্ডাশোক বলা হয়ে থাকে। এই কারণে অশোককে চণ্ডাশোক বলা হয়ে থাকে। এই কারণে অশোককে চণ্ডাশোক বলা হয়ে থাকে। হয়েছে? এই কারণে এই কারণে অশোক চণ্ডাশোক নামে পরিচিত। হচ্ছে? Okay. এবার দেখো অশোকের বিভিন্ন লিপি বা লেখ পাওয়া গেছে। ওকে, দেখো এখানে লেখো ভাব্রু লেখতে, এই যে ভাব্রু লেখতে অশোক নিজেকে বৌদ্ধ বলেছেন। লেখো ভাব্রু লেখতে অশোক নিজেকে বৌদ্ধ বলেছেন। ভাব্রু লেখতে অশোক নিজেকে বৌদ্ধ বলেছেন। ভাব্রু লেখতে অশোক নিজেকে বৌদ্ধ বলেছেন। তারপর লেখো জুনাগড় লেখতে অশোক নিজেকে মৌর্য বলেছেন। জুনাগড় লেখতে অশোক নিজেকে মৌর্য বলেছেন। জুনাগড় লেখতে অশোক নিজেকে মৌর্য বলেছেন। জুনাগড় লেখতে অশোক নিজেকে মৌর্য বলেছেন।
আর লাস্ট লেখো মাস্কি লেখো। মাস্কি লেখোতে অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলেছেন। অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলেছেন। অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলেছেন। মাস্কি লেখতে অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলেছেন। তিনটে লেখা হয়েছে। ভাবরু লেখতে বৌদ্ধ বলেছেন, জুনাগড় লেখতে মৌর্য বলেছেন, আর মাস্কি লেখতে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলেছেন। বলে বলবে। বেশ। দেখো, এবার অশোকের সম্পর্কে জানার প্রধান উৎস তার অনুশাসন থেকে লেখো। অশোকের 14টি মুখ্য গিরিশাসন পাওয়া গেছে, 7টি মুখ্য স্তম্ভ শাসন পাওয়া গেছে এবং 2টি গৌণ গিরিশাসন পাওয়া গেছে। দুটো লিখে রাখো। অশোকের 7টি মুখ্য গিরিশাসন পাওয়া গেছে এবং 2টি মুখ্য স্তম্ভ শাসন পাওয়া গেছে। অশোকের স্যার 14টি স্যার বলছেন গিরি শাসন স্তম্ভ শাসন এগুলো কি? গিরি শাসন স্তম্ভ শাসন বলতে হচ্ছে, দেখো গিরি শাসন মানে, গিরি মানে কি? পর্বত। গিরি মানে পর্বত, তার মানে পর্বতের মধ্যে যেগুলো বিভিন্ন পর্বতে যেরকম বরাবর গুহা বললো, সেই গুহার মধ্যে অশোকের সম্পর্কে লেখা রয়েছে, সেগুলো হচ্ছে গিরি শাসন বলা হয়। মানে একটা বড় পাহাড় গুহা, তার মধ্যে অশোকের সম্পর্কে লেখা রয়েছে, সেটা হচ্ছে গিরি শাসন। আর স্তম্ভ শাসন বলতে বিভিন্ন যে স্তম্ভ হয়ে থাকে, এই ধরো বিভিন্ন ছাঁচি স্তূপ, ঠিক আছে, সেগুলো এক একটা স্তম্ভের মতো, তাকে স্তম্ভ শাসন বলছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। 14টা এরকম মুখ্য গিরি শাসন পাওয়া গেছে আর 7টা মুখ্য স্তম্ভ শাসন পাওয়া গেছে। এবার কিছু গৌণ গিরি শাসন রয়েছে, কিছু মানে গৌণ স্তম্ভ শাসনও রয়েছে, সেগুলো আর লেখার দরকার নেই। 14টা মুখ্য গিরি শাসন, 7টি মুখ্য স্তম্ভ শাসন পাওয়া গেছে। মুখ্য মানে যেগুলো সাইজে বড় হবে সেগুলোকে মুখ্য বলবে, আর ছোট যেগুলো সেগুলোকে গৌণ বলবে। ওকে, লেখা হয়েছে। হয়েছে। হ্যাঁ স্যার। এবার দেখো, অশোক উজ্জয়িনীর শাসনকর্তা, এটা লেখার দরকার নেই। লিখে রাখো যে অশোক পূর্বে যে পূর্বে অশোক উজ্জয়িনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। দেখো, পূর্বে অশোক উজ্জয়িনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। পূর্বে অশোক উজ্জয়িনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। আমি বললাম যে উজ্জয়িনীর শাসনকর্তা হিসেবে অশোক নিযুক্ত ছিলেন, কিন্তু তক্ষশিলাতে যখন বিদ্রোহ দেখা দিয়েছিল তখন তার বড় ভাই সুসেন সেই বিদ্রোহ দমন করতে ব্যর্থ হলে অশোককে উজ্জয়িনী থেকে তক্ষশিলাতে পাঠানো হয় বিদ্রোহ দমন করার জন্য, এবং সেখানে বিদ্রোহ দমন করার জন্য বিন্দুসার তাকে পরবর্তী মৌর্য সম্রাট হিসেবে ঘোষিত করেছিলেন। ওকে, এখানে লিখে রাখো যে অশোক প্রথমে উজ্জয়িনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। লিখেছো? নেক্সট লিখবে অশোকের শিলালিপিতে একমাত্র অশোকের শিলালিপিতে একমাত্র তার পুত্র তিবরের নাম উল্লেখ আছে। অশোকের শিলালিপিতে তার একমাত্র পুত্র তিবরের নাম উল্লেখ আছে। অশোকের শিলালিপিতে তার একমাত্র পুত্র, পরীক্ষা আসে অশোকের শিলালিপিতে
তার কোন পুত্রের নাম উল্লেখ রয়েছে? তার পুত্রের নাম লিখবে তিবর। অশোকের শিলালিপিতে তার পুত্র তিবরের নাম উল্লেখ রয়েছে। আর অশোকের অন্যান্য পুত্রের মধ্যে আমরা বলবো মহেন্দ্র, কুণাল আর সংঘমিত্রা ও চারুমতি। এই যে কুণালের কথা বলা হচ্ছে, এই কুণালকে পরবর্তী মৌর্য সম্রাট হিসেবে বলা হয়ে থাকে। কুণালকে বলা হয় ব্লাইন্ড এম্পায়ার বা অন্ধ শাসকও বলা হয়ে থাকে। আমি শেষে বলবো, মৌর্য সাম্রাজ্যের শেষে আমি এটা বলবো। এখানে নামগুলো লেখো, পুত্রের মধ্যে মহেন্দ্র, কুণাল ও কন্যার মধ্যে সংঘমিত্রা এবং চারুমতি। লেখা হলে বলবে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার হয়েছে। এবার দেখো, আমি একটু আগেই বললাম যে দীপবংশ মহাবংশ অনুযায়ী বলা হয় যে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। মানে লিখে রাখো, অশোক তার একমাত্র ভাই তিসাকে হত্যা করেননি। বলা হয় অশোক তার ছোট ভাই, একমাত্র ছোট ভাই তিসাকে হত্যা করেননি। পরীক্ষায় আসে যে দিব্যবদান অনুযায়ী, দীপবংশ বা দিব্যবদান অনুযায়ী যে অশোক তার কোন ভাইকে হত্যা করেননি, সেটা বলতে হবে তিসা। তার একমাত্র ছোট ভাই তিসাকে তিনি হত্যা করেননি, বাকি তার সমস্ত ভাইকে তিনি হত্যা করে সিংহাসনে বসেছিলেন। লিখে রাখো, তিনি একমাত্র তার ভাই তিসাকে হত্যা করেননি। ডান, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। এখানে এখানে বলা আছে, দেখো, এই যে অশোকের জ্যেষ্ঠ ভ্রাতা সুসীম বা সুসেন বলা হয়, তক্ষশিলায় নিযুক্ত ছিলেন। কিন্তু তিনি সেই তক্ষশিলার বিদ্রোহ দমন করতে না পারার জন্য অশোককে পাঠানো হয়েছিল বিদ্রোহ দমন করতে। কিন্তু যখন আহ, অশোক সেই তক্ষশিলার বিদ্রোহ দমন করে পুনরায় উজ্জয়িনীতে ফিরে এসেছিলেন, এবার বিন্দুসার মারা যাওয়ার পরের সাথে সাথেই চন্দ্রগুপ্ত যেহেতু অশোককে মৌর্য সম্রাট হিসেবে ঘোষণা করার জন্য, এবার সুসেন সেখানে বড় ছিলেন, সবচেয়ে বড় ভ্রাতা ছিলেন। ওই জন্য সুসেন তক্ষশিলা থেকে পাটলিপুত্র আসছিলেন নিজের সিংহাসনের দাবি জানাতে। ওকে, কিন্তু সেখান থেকে দাবি জানাতে দাবি জানাতে তিনি যখন পাটলিপুত্রতে আসেন, তখনই তাকে অশোক হত্যা করেছিলেন। ওকে, যাতে পাটলিপুত্রতে সে না পৌঁছাতে পারে। ওকে, এবার দেখো, অশোকের অশোকের প্রধানমন্ত্রীর নাম ছিল রাধাগুপ্ত। দেখো, অশোকের প্রধানমন্ত্রীর নাম ছিল রাধাগুপ্ত। অশোককে সিংহাসনে বসতে সাহায্য করেছিল তার প্রধানমন্ত্রী রাধাগুপ্ত। অশোকের প্রধানমন্ত্রীর নাম ছিল রাধাগুপ্ত। অশোকের প্রধানমন্ত্রীর নাম ছিল রাধাগুপ্ত। ওকে, অশোকের প্রধানমন্ত্রীর নাম ছিল রাধাগুপ্ত। এবার দেখো, বলেছিলাম রাজ্যাভিষেক হয়েছিল 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু তার সিংহাসন রাজ্যাভিষেক হয়েছিল 4 বছর পর 269 খ্রিস্টপূর্বাব্দে। এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট লেখো, কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায়, কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে অশোক, কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে কাশ্মীর অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কাশ্মীর অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল এবং অশোক শ্রীনগর শহরের পত্তন করেছিলেন, বা অশোককে এই জন্য শ্রীনগর শহরের ফাউন্ডার বলা হয়ে থাকে। কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে অশোক কাশ্মীরের
অশোকের সাম্রাজ্য কাশ্মীর অব্দি বিস্তৃত ছিল, বা অশোকের সাম্রাজ্য কাশ্মীরে বিস্তৃত ছিল এবং তিনি কাশ্মীরের শ্রীনগর শহরের পত্তন করেছিলেন এবং সেখানে অশোকের পুত্র জুলকা রাজা হিসেবে নিযুক্ত ছিলেন। অশোকের পুত্র জুলকা রাজা হিসেবে নিযুক্ত ছিলেন। এটা মনে না রাখলেও হবে, কোশ্চেন সেভাবে আসে না, লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। লেখা হলে বলবে। হয়ে গেছে। ওকে, এবার লেখো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। দেখো কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। 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 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয় এবং কলিঙ্গ যুদ্ধের বিবরণ রয়েছে অশোকের 13তম শিলালিপিতে। অশোকের যে 13th রক ট্রেডিক রয়েছে, মেজর রক ট্রেডিক, 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ লেখা রয়েছে। কলিঙ্গ যুদ্ধের বিবরণ রয়েছে অশোকের 13তম শিলালিপিতে। হলে বলবে। হয়ে গেছে। দেখো কলিঙ্গ রাজ্যের রাজধানী ছিল, কলিঙ্গ রাজ্যের রাজধানী ছিল তোসালি। কলিঙ্গের রাজধানী ছিল তোসালি এবং কলিঙ্গ রাজ্যটি দয়া নদীর তীরে অবস্থিত। সরি, কলিঙ্গ রাজ্যটি লেখো, হ্যাঁ, কলিঙ্গ রাজ্যটি লেখো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গের রাজধানী ছিল তোসালি এবং লেখো কলিঙ্গ যুদ্ধটি দয়া নদীর তীরে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধটি দয়া নদীর তীরে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধটি দয়া নদীর তীরে হয়েছিল। কলিঙ্গের রাজধানী ছিল তোসালি এবং কলিঙ্গ যুদ্ধটি দয়া নদীর তীরে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধটি দয়া নদীর তীরে হয়েছিল। নেক্সট লিখবে কলিঙ্গ অশোক কলিঙ্গ রাজকুমারী কারুবতীকে বিবাহ করেন। অশোক কলিঙ্গ রাজকুমারী কারুবতীকে বিবাহ করেন। অশোক কলিঙ্গ রাজকুমারী কারুবতীকে বিবাহ করেন। কলিঙ্গ রাজকুমারী কারুবতীকে বিবাহ করেন। হয়েছে?
হ্যাঁ স্যার হয়েছে। লেখো, অশোক অহিংস নীতি গ্রহণের মাধ্যমে অশোক অহিংস নীতি গ্রহণের মাধ্যমে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। অশোক অহিংস নীতি গ্রহণের মাধ্যমে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। মানে বলা হয় যে কলিঙ্গ যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে বা রক্তপাত দেখে তিনি অহিংস নীতি গ্রহণ করেছিলেন। এই জন্য বলা হয় তিনি কলিঙ্গ যুদ্ধের পরে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন এবং ভেরি ঘোষকে ধম্ম ঘোষে রূপান্তরিত করেন। ভেরি ঘোষ মানে যুদ্ধনীতি, ভেরি ঘোষকে তিনি ধম্ম ঘোষে রূপান্তরিত করেন। ভেরি ঘোষ বা যুদ্ধনীতিকে তিনি ধম্ম ঘোষ বা ধর্ম প্রচারে পরিণত করেন। ভেরি ঘোষ যুদ্ধনীতিকে তিনি ধম্ম ঘোষ বা ধর্ম প্রচারে পরিণত করেন। ভেরি ঘোষকে তিনি ধম্ম ঘোষে পরিণত করেন, রূপান্তরিত করেন। লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, দেখো, তিনি প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। দেখো, তিনি প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। তিনি প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। তিনি প্রথম জীবনে স্যার শিবের উপাসক ইংলিশ ছিলেন। স্যার লিংক দিয়ে দিয়েছেন। দেখেছি। 2 মিনিট দাও না, স্যার এক্ষুনি জয়েন করে দেব। আর দুটো লাইন আছে, আমি দুটো লাইন লিখে আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি। দেখেছি, অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। লিখেছো? দেখো, অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিলেন উপগুপ্ত। অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিলেন উপগুপ্ত নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী। অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন উপগুপ্ত। অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন উপগুপ্ত ব্র্যাকেটে বৌদ্ধ সন্ন্যাসী। অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন উপগুপ্ত। হয়েছে? হ্যাঁ স্যার। দেখো, লাস্ট লাইন আজকে। দেখো, অশোক অশোকের অশোকের ধম্ম ছিল। অশোকের অশোক ধম্মের অনুগামী ছিলেন। অশোক ধম্মের অনুগামী ছিলেন। অশোক ধম্মের অনুগামী ছিলেন। ধম্ম লিখে পাশে লিখবে সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। অশোক ধম্মের অনুগামী ছিলেন। ধম্ম লিখে পাশে লিখবে সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। হয়েছে? ধম্ম পাশে লিখবে সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।